আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রাশিয়ার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন তৈরি করেছে ইরান, বলছে রিপোর্ট। এরপর জানিয়ে দিব কেন ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান, লোহিত সাগরের টাস্কফোর্সে যোগ দেবে না মিশর। আরও জানিয়ে দিব ফের ক্ষমতা প্রদর্শন হামাসের, যুদ্ধের 94তম দিনে তেল আবিবে রকেট বৃষ্টি। সর্বশেষ জানিয়ে দিব হামাস পরাজিত কিংবা নির্মূল কোনোটিই হয়নি, বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রাশিয়ার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন তৈরি করছে ইরান, বলছে রিপোর্ট। ইউক্রেন যুদ্ধে ব্যবহার করতে রাশিয়ার জন্য বিশেষ ধরনের নতুন ড্রোন তৈরি করেছে ইরান। ড্রোনটির নাম দেওয়া হয়েছে শাহেদ 107। গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম স্কাই নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, শাহেদ 107 বিশেষভাবে তৈরি এক ধরনের ড্রোন। এর রেঞ্জ 932 মাইল। এই ড্রোন দিয়ে ইউক্রেনের ব্যয়বহুল পশ্চিমা যুদ্ধ সরঞ্জাম শনাক্ত ও ধ্বংস করা সম্ভব বলে মনে করছেন সমরবিদরা। প্রতিবেদনে আরও বলা হয়, আনুমানিক $20 লাখ চুক্তিতে ড্রোনের কয়েকটি ইউনিট রাশিয়াকে ইতোমধ্যে দেওয়া হয়েছে। এ চুক্তির আওতায় ইউক্রেনে ব্যবহার করার জন্য ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে একটি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইরানের লিজেন্ডারি শাহেদ সিরিজের এ ড্রোনটির ডানার দৈর্ঘ্য 10 ফুট এবং ইউক্রেনের দৈর্ঘ্য 8 ফুট। যুদ্ধযান থেকেও এই ড্রোন নিয়ন্ত্রণ করা যাবে। ড্রোনটির মধ্যে লাইভ স্ট্রিমিং সুবিধা যুক্ত করা হতে পারে, যেন তা চালককে রিয়েল টাইমে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সাহায্য করতে পারে। রাশিয়ার প্রতিনিধিদের উপস্থিতিতে মধ্য ইরানের একটি বিমান ঘাঁটিতে এই ড্রোন পরীক্ষা করা হয় বলেও প্রতিবেদনে দাবি করা হয়। ফের ইরান সফরে যাচ্ছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ সপ্তাহে ইরান সফর করবেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই কথা জানিয়েছেন। খবর তাসনিম নিউজ এজেন্সির। শনিবার মুখপাত্র বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরান ও রুশ ফেডারেশনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে অব্যাহত আলোচনার মধ্যে চলতি সপ্তাহে তেহরান সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। বাকাই আরও বলেন, ল্যাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং ইরানের আরও কয়েকজন কর্মকর্তার সঙ্গে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা করবেন। এদিকে রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি ইরানের বার্তা সংস্থা আইএসএনকে বলেন, আগামী মঙ্গলবার একদিনের সফরে তেহরানে যেতে পারেন ল্যাভরভ। সর্বশেষ 2023 সালের অক্টোবরে ইরান সফর করেন ল্যাভরভ। আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে উত্তেজনা নিরসনে একটি বৈঠকে যোগ দিতে তিনি ওই সফরে যান। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র তেহরান ও মস্কো গত ডিসেম্বরে বাশারকে উৎখাত করেন বিদ্রোহীরা। পশ্চিমা দেশগুলো ইতোমধ্যেই তেহরান ও মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। 2022 সালে ইউক্রেনে হামলা শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য মস্কোকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে তেহরান। এ কারণে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যদিও ইরান এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান, লোহিত সাগরের টাস্কফোর্সে যোগ দেবে না মিশর। লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন গঠিত টাস্কফোর্সে যোগ দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে মিশর। গত সপ্তাহে ইহুদিবাদী ইসরায়েলের একটি প্রতিনিধি দল কায়রো সফরের সময় জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সরকারকে এই প্রস্তাব দেয়। ইসরায়েলের
i24 নিউজ ওয়েবসাইট এক রিপোর্টে জানিয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল গত সপ্তাহে কায়রো সফরে যায় এবং সে সময় তারা মার্কিন নেতৃত্বাধীন টাস্ক ফোর্সে মিশরের যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করে। কিন্তু এই টাস্ক ফোর্সে যোগ দেওয়ার বিষয়টি মিশর প্রত্যাখ্যান করে। এর ফলে টাস্ক ফোর্সে এখন আরব দেশ হিসেবে একমাত্র বাহরাইনি থেকে গেল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আগ্রাসন শুরু করার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজের উপর হামলা চালায় এবং অন্তত একটি জাহাজ আটক করে। এরপর ইয়েমেনি সেনারা লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী যে কোনো জাহাজ চলাচল নিষিদ্ধ করে। যেসব জাহাজ এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করেছে তাদের ওপর হামলা চালিয়েছে ইয়েমেনের হুথিরা। এরপর তাদের মোকাবেলায় আমেরিকা লোহিত সাগরের একটি টাস্কফোর্স গঠন করে। এতে আমেরিকার কয়েকটি পশ্চিমা মিত্র দেশ যোগ দিয়েছে, কিন্তু মধ্যপ্রাচ্যের একমাত্র বাহরাইন ছাড়া আর কোনো দেশ তাতে যুক্ত হয়নি। ফের সক্ষমতা প্রদর্শন হামাসের। যুদ্ধের 94তম দিনে তেল আবিবে রকেট বৃষ্টি। গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিশোধ হিসেবে তেল আবিব ও এর আশেপাশের এলাকাগুলোতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনি যোদ্ধারা। সোমবার রাতে যুদ্ধের 94তম দিনে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে হামাসের সামরিক বাহিনী আল কাসাম ব্রিগেডের যোদ্ধারা। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধের 94তম দিনে গাজা থেকে রকেট বৃষ্টি শুরু হলে তেল আবিব ও এর দক্ষিণের বিভিন্ন শহরে একযোগে সাইরেনের ভয়ঙ্কর শব্দ বেজে ওঠে। ফলে এসব শহরের ইহুদিবাদী অধিবাসীরা আশ্রয় কেন্দ্রগুলোতে পালাতে থাকে। তবে তাৎক্ষণিকভাবে ইসরায়েল সরকার এ হামলার ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। ইসরায়েল যখন গাজা উপত্যকার স্থল অভিযানে ব্যাপক সাফল্য পাওয়ার দাবি করছে, তখন যুদ্ধ শুরুর 3 মাসের বেশি সময় পর তেল আবিবে রকেট পাঠানোর ঘটনায় হামাসের ব্যাপক সক্ষমতা ফুটে উঠেছে। হামাস পরাজিত কিংবা নির্মূল কোনোটিই হয়নি বলছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক। দীর্ঘদিনের নির্যাতন, নিপীড়ন ও দখলদারিত্বের প্রতিশোধ নিতে গত বছরের 7 অক্টোবর সুরক্ষিত সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা। এই গোষ্ঠীটি ফিলিস্তিনের গাজা উপত্যকার শাসক। ওই দিন ইসরায়েলে হামাসের হামলায় প্রায় 1200 মানুষ নিহত হয়। পাশাপাশি 2400 জনের বেশি ইসরায়েলি ও সেখানে পাওয়া বিদেশি নাগরিককে তুলে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা। সেদিন হামাসের অতর্কিত হামলায় হতবিহ্বল হয়ে পড়ে ইসরায়েলি কর্তৃপক্ষ। কেননা তাদের গোয়েন্দাদের ফাঁকি দিয়ে হামাস যে হামলা চালিয়েছিল তা ছিল নজিরবিহীন। হামাসের পরিকল্পনা ও কৌশলের কাছে বলা যায় অসহায় হয়ে গিয়েছিল ইসরায়েলি বাহিনী।